জাহাজ ডুবির রহস্য, লেখক শ্রী উজ্জ্বল কুমার দাস। টাইটানিকের শৈল সংঘর্ষ সমাধি ঘিরে রয়েছে নানান মনের নানান মত। এর কারণ খুঁজে দেখতে গিয়ে বিজ্ঞানী বিশেষজ্ঞরা প্রতিনিয়ত খুঁজে বেড়াচ্ছেন নতুন নতুন তথ্য। অনেক বিশেষজ্ঞদের অভিমত যে জাহাজের মধ্যে রিভেটের গোলযোগের জন্যই টাইটানিক ডুবেছিল। সে বিষয়ে যথেষ্ট নির্ভরযোগ্য প্রমাণ ও নথিপত্রও পাওয়া যায়। এই জাহাজে ব্যবহার করা রিভেটগুলি কেবলমাত্র দুর্বলই ছিল না, রিভেটের ডিজাইনিংয়েও ছিল বিস্তর ত্রুটি। টাইটানিকের ধ্বংসাবশেষ ঘেটে বর্তমানে ডুবুরিরা উদ্ধার করেছেন দুটি লোহার রিভেট। মরচে পড়া পেটা লোহার ওই রিভেট দুটি পরীক্ষা করে এক চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে। রিভেটের কেমিক্যাল রিপোর্টে বলা হয়েছে যে লোহার তৈরি রিভেটে বিস্তর গাঁট ছিল। ভেজাল মেশানো ওই লোহাই নাকি দুর্বল করে দিয়েছিল রিভেটগুলিকে। যে অনুসন্ধানী দলটি টাইটানিকের রিভেট নিয়ে তদন্ত করছে তার প্রধান উইলিয়াম এইচ গার্জকে। তিনি পেশায় ছিলেন একজন প্রথম শ্রেণীর নৌস্থপতি বিশেষজ্ঞ। তার মতে হিমশৈলের ধাক্কায় রিভেট খুলে যাওয়ায় হু হু করে জল ঢুকতে শুরু করেছিল টাইটানিকের। টাইটানিকের মতো বড় জাহাজকে এর ওজন ছিল 46,000 মেট্রিক টন। ভাসিয়ে রাখার জন্য এর খোলে 16টি হাওয়া প্রকোষ্ঠ ছিল। বলা হয়েছিল একসঙ্গে 4টি প্রকোষ্ঠে জল ঢুকে পড়লেও এর প্রবতা বা বুয়েন্সি নষ্ট হবে না, কিন্তু ঘটনাচক্রে জল ঢুকে পড়ে 6টি প্রকোষ্ঠে, আবার অনেকের মতে 8টি প্রকোষ্ঠে। ফলবশত ডুবে যায় টাইটানিক। আগে মনে করা হতো হিমশৈলের ধাক্কায় জাহাজের খোলের ইস্পাতগুলি ফেটে যাওয়াতেই বুঝি ঘটেছিল এই মর্মান্তিক দুর্ঘটনা। কিন্তু গার্জকে দেওয়া তথ্য সম্পূর্ণ মোড় ঘুরিয়ে দিয়ে গেছে অন্যদিকে। অবশ্য এর বিরোধিতাও করেছেন অনেকেই। টাইটানিক জাহাজের খোলের ইস্পাতগুলির পাত জুড়তে 30 লক্ষেরও বেশি লোহার রিভেট লেগেছিল। তাদের মতে দুটি মাত্র রিভেটের লোহায় ভেজাল থাকলেই প্রমাণ হয় না যে প্রতিটি রিভেটেই একই ধরনের গাঁট বেসানো ছিল। কিন্তু বর্তমানে অনুসন্ধান ও গবেষণার ফলে দেখা গিয়েছে যে রিভেটের পাত ফেটে নয়, জল ঢুকেছিল রিভেটের জোর খুলে। গত 2 বছর ধরে গার্জকে একজন বিশেষজ্ঞ ডুবুরি নিয়ে তন্ন তন্ন করে খুঁজে দেখেছেন যেখানে টাইটানিক ডুবে গিয়েছিল তার আশপাশে প্রায় 2.5 মাইল এলাকার সমুদ্রের তলায় নরম পলিমাটির মধ্যে গেঁথে গেছে টাইটানিকের খোলের যে ভগ্নাংশটি। সেই স্থানের পরিস্তর কেটে সরিয়ে ডুবুরিরা দেখেছেন অন্তত 6টি জায়গায় ইস্পাতের পাতগুলি জোর থেকে খোলা, অথচ একটা পাতও কিন্তু ভাঙা নয়। দোমড়ানো না হলেও মোটামুটি অক্ষত অবস্থায় এখনও রয়েছে। গার্জকের মতে পাতগুলি যে ভাঙা নয় তাতেই প্রমাণিত হয় যে হিমশৈলের ধাক্কায় টাইটানিকের খোলে প্রায় 300 ফুট লম্বা ছিদ্র দিয়ে জল ঢুকে পড়ার ঘটনা অবাস্তব বলেই মনে হয়। 50 জন ডুবুরির চোখে ও দূরনিয়ন্ত্রিত রোবট চালিত ডুবোজাহাজের ক্যামেরার লেন্সে তেমন কোনো ছিদ্রও ধরা পড়েনি। গেইসারবার্গ এর ন্যাশনাল ইনস্টিটিউট অব স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেকনোলজির মেটালার্জি বিভাগের সদস্য ডক্টর টিমোথি ফোয়েকের নেতৃত্বে একদল ধাতু বিশেষজ্ঞদের হাতে গার্জকে জলের তলা থেকে কুড়িয়ে আনা টাইটানিকের রিভেট দুটি তুলে দিয়েছিলেন। তার উদ্দেশ্য ছিল রিভেটের উপাদান বিষয়ে তার নিজের রিপোর্ট তাদের দিয়ে যাচাই করে ভেজাল লোহার ব্যাপারে নিশ্চিন্ত হওয়া। ডাক্তার ফোয়েটকে 3টি পৃথক পদ্ধতিতে রাসায়নিক বিশ্লেষণকরণ, প্রথমবার প্রচলিত কেমিক্যাল অ্যানালাইসিস পদ্ধতি, পরে অনুবীক্ষণ ও ইমেজ অ্যানালাইজার যন্ত্রের সাহায্যে পরীক্ষা করে তিনি নিশ্চিন্ত হন যে কাচের মতো স্বচ্ছ এক ধরনের ভেজাল প্রচুর পরিমাণে মেশানো ছিল ওই রিভেটের লোহায়। গার্জকে তিনি যে রিপোর্ট পাঠান তার শেষ বাক্যটি ছিল এই রকম: দ্য মাইক্রোস্ট্রাকচার অব দ্য রিভেটস is the most likely candidate for becoming a quantifiable metallurgical factor in the loss of Titanic. মাত্র মাসখানেক আগে গত ফেব্রুয়ারি মাসে প্রকাশিত হয়েছে ডাক্তার ফোয়েকের রিপোর্ট, যা ঝড় এনেছে টাইটানিকের গবেষকদের মনে। কিন্তু এখানেই শেষ নয়। এই রিপোর্টটি প্রকাশিত হওয়ার পর সাংবাদিক সম্মেলনে এবং একাধিক সাক্ষাৎকারে
ডাক্তার ফোয়েকে নিশ্চিন্তভাবে জানিয়েছেন যে রিভেটের লোহায় যতটা গাদ সাধারণত ঢালাই লোহায় থাকা উচিত, তার অন্তত 3 গুণ বেশি গাদ ছিল ওই লোহায়। এই শতকের গোড়ার দিকে রিভেট তৈরির কাজে যে লোহা ব্যবহার করা হতো তাতে সাধারণত কী পরিমাণ গাদ থাকতো তা জানা গেলে হয়তো বোঝা যাবে টাইটানিক ডুবে যাওয়ার পেছনে সত্যিই কোনো নির্মাণগত ত্রুটি আছে কি না। লোহায় গাদ মেশানো কিন্তু কোনো দোষের ব্যাপার নয়। গাদ না মেশালে সেই লোহা দিয়ে কিছুই করা সম্ভব নয়, কেননা খাঁটি লোহা অত্যন্ত নমনীয়, ধাক্কা লাগবার সঙ্গে সঙ্গে তা বেঁকে যায়। তাই লোহার দৃঢ়তা বাড়াবার জন্য লোহাতে গাদ মেশাতে হয়। গাদ হিসেবে সাধারণত ব্যবহার করা হয় সিলিকন, বালি পাথর ও কাঁচ থেকে সিলিকন দিয়ে গলিত লোহার সঙ্গে ভালোভাবে মিশিয়ে লোহা ও সিলিকনের একটি সমসত্ব মিশ্রণ, যাকে বলা হয় হোমোজিনিয়াস মিক্সচার, তৈরি করা হয়। কিন্তু তাতে যদি গাদের পরিমাণ বেড়ে যায় সেক্ষেত্রে লোহা দৃঢ় না হয়ে ভঙ্গুর হয়ে পড়ে। ডাক্তার ফোয়েকের মতে টাইটানিকে যে রিভেটগুলি ব্যবহার করা হয়েছিল সেক্ষেত্রে এই ঘটনাই ঘটেছিল। যে দুটি রিভেট নিয়ে গবেষণা করেছেন ফোয়েকে তাতে গাদের পরিমাণ ছিল শতকরা 9.3 ভাগ, কিন্তু সাধারণত শতকরা 2 থেকে 3 ভাগ আনুপাতিক হারে গাদ মেশানো হয়ে থাকে। এর ফলে লোহার ভঙ্গুরতা হ্রাস পায়। এখান থেকেই আবার অন্য একটি সন্দেহ দানা বাঁধতে থাকে। কী সেটি? ঘুলের পরিমাণ কি এতটাই সম্ভব যে গাদের পরিমাণ শতকরা 3 ভাগ থেকে 1 লাফে শতকরা 9-এর উপরে পৌঁছে গেল? এটা কি সত্যিই ভুল? পুরনো নথিপত্র ঘেঁটে দেখা গেছে যে 30 লক্ষেরও বেশি রিভেট তৈরি করতে দেওয়া হয়েছিল একটি নির্দিষ্ট কোম্পানিকে। এক্ষেত্রে ধরে নেওয়া যেতে পারে যে টাইটানিকে যে সমস্ত রিভেটগুলি ব্যবহার করা হয়েছিল তার মধ্যে সবগুলির লোহা ও সিলিকনের শতকরা ভাগ ওই একই রকমের আছে। এই অনুমান যদি সত্যি হয় তাহলে নৌ প্রযুক্তির ইতিহাসে টাইটানিকের সেই সবচাইতে বিশাল বড় জাহাজ নয়, বস্তুত সবচাইতে দুর্বল জাহাজ ছিল। শতকরা 9 ভাগ সিলিকনের গার্ড মেশানো লোহার রিভেটের ঘাত সহতা কত হওয়া উচিত তা হিসেব করে বের করেছেন বৈজ্ঞানিকরা। তাতে যে তথ্য পাওয়া যায় তা বেশ ভীতিজনক। তাদের মতে দৈত্যকার হিমশৈলের কোনো প্রয়োজন ছিল না। মাঝারি থেকে বড় মাপের কোনো ঝড় বা জলোচ্ছ্বাসই টাইটানিকের খোলের ইস্পাতের পাতের জোর খুলে দেবার পক্ষে যথেষ্ট ছিল। অর্থাৎ টাইটানিকের পরিণতি আগে থেকেই জানা হয়ে গিয়েছিল। এটাই ছিল সবচাইতে পরিহাসের বিষয়। জাহাজটির গোড়াতেই এত বড় কারিগরি গড়ন, তারই নাম রাখা হলো কিনা টাইটানিক, অর্থাৎ গ্রিক পুরাণের বিশ্বকর্মা। এই শতকের গোড়ার দিকে লোহায় গাদ মেশানোর প্রযুক্তি যে খুব একটা উন্নত ধরনের ছিল না তা কিন্তু হরফ করে বলা যায় না। আমাদের হাওড়া ব্রিজ কিন্তু আজও অক্ষতভাবে দাঁড়িয়ে আছে কেবলমাত্র রিভেটেরই জোরে। এখানে কিন্তু কোনো স্ক্রু নাটবোল্ট ব্যবহার করা হয়নি। অতএব ব্রিজের বিম, টাই বিম ও টেনশন পড়ে পরস্পরকে ধরে আছে সেট রিভেটের উপর ভর করে। তাছাড়া 1906 সালের একটি এন্ট্রিতে শতকরা 2 ভাগ থেকে 2.5 ভাগ আনুপাতিক হারে গার্ড মেশানো নিদর্শন পাওয়া গেছে। সুতরাং স্পষ্টতই বোঝা যায় যে টাইটানিকের রিভেটগুলি নিয়ে যথোচ্চার করা হয়েছিল। কিন্তু যেখানে 2000-এরও বেশি যাত্রীর জীবন মরণের প্রশ্ন, সেখানে নির্মাতা সংস্থার যথেষ্ট সচেতন হওয়ার দরকার ছিল নাকি? তাহলেই এড়ানো যেত এত বড় এবং সবচাইতে মর্মান্তিক দুর্ঘটনাটি। এছাড়াও আরও কিছু তথ্য পাওয়া যায়, যেমন দুর্ঘটনা যখন ঘটে তখন টাইটানিকের গতিবেগ ছিল ঘন্টায় 23 নট, অথচ টাইটানিকের সর্বোচ্চ গতিবেগ ছিল ঘন্টায় 22 নট। যেখানে দিনের আলোয় 14 থেকে 15 নটের বেশি জোরে জাহাজ চালানো উচিত নয়, সেখানে রাতের অন্ধকারে অত স্পিডে টাইটানিক কেন ছুটছিল? কিসের তাড়নায়? এই প্রশ্নের উত্তরে বলা যায় যে সম্প্রতি একটি মারাত্মক তথ্য পাওয়া যায় যা সত্যিই ভীতিজনক। সেই তথ্যটি হলো সেই মুহূর্তে নাকি টাইটানিকের বয়দারে আগুন ছড়াতে শুরু করেছিল। সেই আগুনের কথা জানতে পেরেছিলেন জাহাজের ক্যাপ্টেন। এই আগুন আতঙ্ক যাতে যাত্রীদের মধ্যে ছড়িয়ে না পড়ে তাই তিনি জাহাজ জোরে চালাবার নির্দেশ দেন। তার উদ্দেশ্য ছিল কোনো রকমে টাইটানিককে নিয়ে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে দেওয়া। এই তথ্যটিও কিন্তু যথেষ্ট নির্ভরযোগ্য নয়, কারণ প্রশ্ন উঠতেই পারে তাহলে ক্যাপ্টেন তখনই কেন আগুন নেভাবার চেষ্টা করলেন না, আর কেনই বা তিনি অন্য জাহাজের সাহায্যের নির্দেশ পাঠালেন না?
তখনকার দিনে টাইটানিক বানাতে যে খরচ হয়েছিল $75 লক্ষ। প্রথম শ্রেণীর যাত্রীদের ভাড়া ধার্য হয়েছিল $3,100। সেখানে যাত্রীদের নিরাপত্তার জন্য প্রস্তুত ছিল মাত্র 16টি লাইফ বোট। 16টি লাইফ বোটে বাঁচানো গিয়েছিল 1,687 জনকে, কিন্তু বাকি 1,513 জনের মৃত্যুর কালো অন্ধকারে ডুবিয়ে নেয়। তাদের বাঁচানো আর সম্ভব হয়নি। 3,200 জন যাত্রী বোঝাই টাইটানিকের ক্যাপ্টেনকে বহু আগে থেকে সংকেত পাঠানো সত্ত্বেও তিনি সচেতন হননি। জানা গেছে, হিমশৈলে ধাক্কা লাগবার প্রায় 6 ঘন্টা আগে থেকেই অন্যান্য জাহাজ থেকে সতর্কবার্তা পাঠানো হচ্ছিল টাইটানিকের ক্যাপ্টেনের উদ্দেশ্যে। কিন্তু সেই বার্তা পাবার পরেও কেন ক্যাপ্টেন সতর্ক হলেন না, তার উত্তর চাপা পড়ে আছে আটলান্টিকের অতলে এক শীতল অন্ধকারে। সমস্ত ঘটনাটিকে যদি বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে বিচার করা যায়, তাহলে দেখা যাবে যে জলের এক অদ্ভুত ব্যতিক্রমী ধর্মই সেদিনে সেই চরম বিভীষিকাময় ঘটাবার জন্য বিশেষভাবে দায়ী। বরফের তৈরি বিশাল ভয়ঙ্কর পর্বত সদৃশ্য এই হিমশৈল হাজার হাজার টন ওজন নিয়েও এরা সোলার মতোই জলের উপরে ভেসে বেড়ায়। তার বেশিরভাগ অংশই থাকে জলের নিচে, সামান্য অংশই থাকে জলের উপরে। বরফ জলের চাইতে হালকা বলেই এটা সম্ভব হয়েছে। বরফের মতো শক্ত জিনিসকে, যাকে সাদা চোখে দেখলেই মনে হয় প্রচণ্ড ভারী, তাকে কিনা বলা হচ্ছে জলের চেয়েও হালকা। লক্ষ্য করা যায়, সাধারণত গরমে কোনো পদার্থের আয়তন বাড়ে এবং কঠিনী ভবনে আয়তন কমে যায়। যেমন দেখা গেছে সোনা, রূপা, তামা ইত্যাদির মতো কঠিন পদার্থ তরলে পরিণত হলে আয়তনে বৃদ্ধি ঘটে। কিন্তু এই নিয়মের পাশাপাশি ব্যতিক্রমও লক্ষ্য করা যায়। আমরা দেখি বরফ, ঢালাই, লোহা, পেট্রোল ইত্যাদির মতো কঠিন পদার্থ যখন তরলে পরিণত হয় তখন ওদের আয়তন হ্রাস পায়। সুতরাং এর থেকেই বোঝা যায় জল বরফে পরিণত হলে আয়তনে বৃদ্ধি পায়। আবার আর্কিমিডিসের সূত্র থেকে আমরা জানি, যে কোনো কঠিন পদার্থ যখন কোনো তরলে ভাসে তখন সেই পদার্থের যে অংশটি তরলে নিমজ্জিত থাকে সেই অংশের সময়তন তরলের ওজন পদার্থটির ওজনের সমান হয়। এই কারণে জল যখন বরফে পরিণত হয় তখন আয়তন বৃদ্ধি পেলেও ওজন কিন্তু একই থাকে। বরফের ওজন যে আয়তনের জলের ওজনের সমান, সেই জলের আয়তন বরফের আয়তনের থেকে কম। তাই বরফের বেশিরভাগ অংশ জলের মধ্যে ডুবন্ত অবস্থায় থাকলেও কিছু অংশ জলের উপরে ভেসে থাকে। বিশালাকার হিমশৈল এই কারণেই সমুদ্রের বুকে ভেসে বেড়ায়। টাইটানিকের এই করুণ পরিণতি দেখে বারবারই মনে হয়, জলের এই চিরন্তন ব্যতিক্রমী ধর্ম যদি না থাকত, তাহলে হয়তো বাঁচানো যেত শত শত মানুষের জীবন, রক্ষা পেত সুবিশাল ও সুদৃশ্য জাহাজ টাইটানিক। এছাড়াও আরেকটি কারণ, বেলফাস্টের ধর্মপ্রাণ মানুষেরা মনে করেন 39090N এই নম্বরটি লেখা ছিল সেই টাইটানিকের গায়ে। এই সম্পূর্ণ নম্বরটি উল্টো দিলে দাঁড়ায় নো পোপ। সেই জন্যই নাকি সেই রাত্রে অত বড় দুর্ঘটনা ঘটেছিল, যার ফলস্বরূপ মৃত্যু হয়েছিল প্রায় 1500 মানুষের। বেলফাস্টের ধর্মপ্রাণ মানুষেরা এখনও সন্ধান করেছিল সে জাহাজডুবির রহস্য। আসলে বেলফাস্টেই তৈরি হয়েছিল এই কিংবদন্তি টাইটানিক। এই রকমও শোনা যায় যে জাহাজটি তৈরির সময় নাকি 17 জন শ্রমিক দুর্ঘটনায় মারা গিয়েছিল। অতএব দেখা যাচ্ছে যে এই জাহাজ জলমগ্ন থেকেই অশুভ। বেলফাস্টের সমস্ত ধর্মপ্রাণ মানুষেরা অবশ্য তাই বিশ্বাস করেন। আজ টাইটানিক মানুষের মনে সব সময় উপস্থিত। মানুষ ভুলতে পারেনি এই জাহাজটিকে। জাহাজডুবির এই ঘটনা সত্যিই এক অসাধারণ স্মৃতি। এই স্মৃতি যাদের মধ্যে জীবিত আছে তার অধিকাংশই মৃত, যদিও জাহাজডুবিতে যারা জীবিত ছিলেন। টাইটানিকের কেন ডুবলো এই প্রশ্নের উত্তর দেওয়া একমাত্র বিশেষজ্ঞদের পক্ষেই সম্ভব। কিন্তু আমরা অনুমান করতে পারি মাত্র প্রকৃতপক্ষে টাইটানিকের কী হয়েছিল। যাই হয়ে থাক না কেন, টাইটানিক যে অনেকটাই প্রচারের ফোরানো বেলুন ছিল, এই সহজ সত্যটা স্বীকার করে নেওয়াই ভালো। আজ থেকে প্রায় 85 বছর আগে সমুদ্রগর্ভে তলিয়ে যাওয়া টাইটানিক নিয়ে প্রতি মুহূর্তে জানা যাচ্ছে নতুন নতুন সব অজানা তথ্য। চলছে বৈজ্ঞানিক বিশেষজ্ঞ মহলে নানা জল্পনা কল্পনা, গবেষণা ও উদ্ধার কার্য। চলবে হয়তো আরও বহু বছর ধরে। নমস্কার।